ভিডিও প্রশান্ত বর্মনের খবর আমরা এখন আপনাদের দেখাচ্ছি। তখন প্রতি মুহূর্তে আমরা কিছু নথি তুলে ধরছি, যে নথি এবং যে অকাট্য যুক্তি বারবার মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছেন ভিডিও, কিন্তু পারেননি। ঠিক সেরকমই আরও একটা তথ্য, প্রশান্ত বর্মন যখন আমাদের সঙ্গে কথা বলেছে বারবার বলে এসেছে নিউ টাউনের ওই বহুতল তার নয়, কিন্তু ওই বহুতলের ইলেকট্রিকের বিল যে তার নামে, ইলেকট্রিকের মিটার তো তার নামে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি তথ্য রয়েছে আমাদের কাছে, কি নথি রয়েছে? তবে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনা ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ঘটনার যে ভিডিও সরাসরি যোগসূত্র রয়েছে পরিবারের এফআইআর, সেখানে যেমন স্পষ্ট হয়েছে আরও বেশ কিছু তথ্য আরও স্পষ্ট হয়েছে। এবং যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে এবি ব্লকের 67 নম্বর ফ্ল্যাট, এই ফ্ল্যাট ভিডিও দাবি করছে একেবারে তার নয়, তাকে ফাঁসানো হচ্ছে, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এই বাড়ির, যে বাড়ির ফ্ল্যাটের কথা বলা হচ্ছে তার বাড়ির কিন্তু ইলেকট্রিক বিল অর্থাৎ মিটার তার নামেই রয়েছে। সেখানে স্পষ্ট নথিতে কিন্তু উল্লেখ করা দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে, যেমন গোয়েন্দা শাখার পুলিশ, তারা কিন্তু গোটাই তথ্য সংগ্রহ করেছে এবং সেখানে প্রশান্ত বর্মন তার নামেই কিন্তু একেবারে ইলেকট্রিকের মিটার, ইনভয়েস নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটি নাম্বার কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, এই ফ্ল্যাটে যে তিনি থাকতেন থেকে শুরু করে তিনি আসতেন, প্রতি সপ্তাহে যাতায়াত করতেন, এই যাবতীয় ঘটনা তিনি কিন্তু অস্বীকার করেছেন এবং 28 তারিখে তিনি একেবারে নিউজ 18 বাংলাকে জানিয়েছেন কোনোভাবে তিনি কলকাতায় আসেননি। এয়ারপোর্টে সিসি ক্যামেরা ফুটেজ বা প্যাসেঞ্জার লিস্ট থেকে শুরু করে ফ্লাইটের টিকিট প্রত্যেকটি কিন্তু একেবারে সামনে এসেছিল, প্রকাশ্যে এসেছিল। এবারে লক্ষ্য করে তার যে ফ্ল্যাট তিনি দাবি করছেন তার কোনো ফ্ল্যাট নেই। তাহলে আদৌ তার যদি কোনো ফ্ল্যাট না থাকে সেক্ষেত্রে তিনি কি করে তার নামে ইলেকট্রিক বিল, ইলেকট্রিক মিটারের নাম রয়েছে প্রশান্ত বর্মনের নামে? এখানেই কিন্তু একেবারে তিনি যে অভিযোগ অস্বীকার করলেও একেবারে সত্যতা কোনটা সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে। তার কারণ প্রথম দিন থেকেই বলা হচ্ছে তিনি দাবি করছেন তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, গোটা যে ঘটানো হচ্ছে একেবারে তিনি কিন্তু পরিকল্পিত বলা হচ্ছে এবং তার ফ্ল্যাট নেই এবং কলকাতায় তিনি আসেননি। একাধিক দাবি বর্মন আমাদের অর্থাৎ নিউজ 18 বাংলাকে বহুতল প্রসঙ্গে বলতে গিয়ে কি বলছেন আমরা সরাসরি জানতে চেয়েছিলাম, এই বহুতল আপনার কিনা, উনি কি বলছেন আরো একবার শুনুন। আমার কোনো ফ্ল্যাট নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পুরোপুরি অভিযোগটাই মিথ্যা এবং চক্রান্তের শিকার। পরিষ্কার আপনাদেরকে বলছি, এটা একটা চক্রান্ত চলছে, চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছেন। আমি তো এত বোকা নই, আইন তো জানি, আইনকে এখনো আমি হাতে নিতে পারবো না। সবই চক্রান্ত, সবই ষড়যন্ত্র বারবার বলছেন প্রশান্ত বর্মন। বারবার বলছেন যে তিনি রাজবংশী বলে তার সঙ্গে এই ধরনের আচরণ করা হচ্ছে, প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে, রাজবংশী তাস খেলছেন, কিন্তু তার নামে বাড়ি নেই, তার নামে কিচ্ছু নেই। তো ইলেকট্রিকের মিটারটা প্রশান্ত বর্মনের নামে হলো কি করে? সেটাও ষড়যন্ত্র, সেটাও চক্রান্ত। এর আগে দুজন গ্রেপ্তার হয়েছে, সেই দুজন, একজন প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ, প্রশান্ত বর্মনের বন্ধু, আর একজন প্রশান্ত বর্মনের ড্রাইভার। এবার আরও একজন গ্রেপ্তারে, নিউ টাউনে সোনার ব্যবসায়ী খুনের ঘটনায় আরও একজন গ্রেপ্তার, নাম তার সজল সরকার। এই সজল সরকারকে, অনুপ রয়েছে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো। অনুপ, এই সজল সরকারকে, ঘটনার সঙ্গে কিভাবে জড়িত সজল সরকার? তবে এই ঘটনা ইতিমধ্যে সজল সরকার, তাকে গতকাল রাতেই শিলিগুড়ি এলাকা থেকে সন্ধ্যার পরে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং রাতে তাকে কলকাতায় নিয়ে আসা হয়। পরবর্তী ক্ষেত্রে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় তাকে যেমন রাখা হয়েছে, আজকে আদালতে পেশ করা হবে। এই সজল সরকার কিন্তু অন্যতম এই ঘটনার মাস্টার মাইন্ড, এমনটাই কিন্তু তথ্যে উঠে আসছে। যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই জিজ্ঞাসাবাদে যে তথ্য অনুযায়ী পাওয়া যাচ্ছে, গোটা যে ঘটনা ভিডিও যেভাবে মারধর করেছিল, বাকিরা মারধর যেমন করেছিল, সজল কিন্তু গোটাই পরিকল্পনা করেছিল, এমনটা তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারে। এরপরেই বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারা ঠিক উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে শিলিগুড়ি এলাকা থেকে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সজল সরকারকে কিন্তু আজকে পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করা হচ্ছে। হেফাজতে নিয়ে বাকিদের আরও খোঁজ করা হবে। পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত বলা হচ্ছে এই যে ঘটনা, সেই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। 6 জন মূলত এই ঘটনা ঘটিয়েছিল, কিন্তু এই ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড সজল সরকার। এই সজল কিন্তু একেবারে সেই এলাকার ব্লক প্রেসিডেন্ট একজন এবং তাকে ইতিমধ্যেই সেদিন ঘটনা ঘটে অর্থাৎ 28 তারিখে অপহরণ থেকে খুনের যে গোটা ঘটনা ঘটেছিল সমস্তটা কিন্তু ভিডিওর সঙ্গে দুজনে মিলে পরিকল্পনা করেছিল।
বাকি যারা ছিল তারা মারধরের ঘটনা ঘটিয়েছিল। খুনের যে পরিকল্পনা বা মেরে ফেলা হয়েছিল এই গোটা ঘটনা কিন্তু ভিডিও নিজে এবং এই সজল সরকার অত্যন্ত কিন্তু তার ভিডিওর ঘনিষ্ঠ। এই গোটা ঘটনার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদে উঠে আসছে। সেই কারণে সজল সরকার গতকালকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই আজকে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে কিন্তু আরও বেশ কিছু তথ্য ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে উদ্ধারের চেষ্টা করা হবে। এগুলো চক্রান্ত হেনস্থা করা। আমার ছেলে এই ধরনের না। আমার ছেলে বিভিন্ন এই 2 নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াচ্ছে। এগুলা জনগণ দেখতেছে। এখন কিসের থেকে কি হইতেছে সেটা আমি বলতে পারবো না। কাকদ্বীপের একটা খবরে নজর রাখতে হবে, কারণ এক আইনজীবীর কাছে এক ছাত্রী, আইনের ছাত্রী, তিনি পড়তে যেতেন এবং পড়তে যেতেন দেখা যাচ্ছে সেই ছাত্রীর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো ওই আইনজীবীর চেম্বার থেকে। আইনের ছাত্রী, তার ব্যাগ থেকে প্রেমপত্র পাওয়া গিয়েছে। এই প্রেমপত্র কার লেখা? তাহলে কি ওই আইনজীবীর সঙ্গে ছাত্রীর কোনো সম্পর্ক? সরাসরি বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, আমরা কি জানতে পারছি? প্রথমে ঘটনা জানতে চাইবো, তারপর একটু ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করবো। আমাদের কাছে নতুন কি তথ্য রয়েছে এই বিষয়ে? দেখো, এই লয়ের ছাত্রী কিন্তু গতকাল যেরকম স্বাভাবিক নিয়মে তিনি যখন বাড়ি থেকে বেরোয় সেইভাবেই কিন্তু সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং তিনি ওই আইনজীবীর চেম্বারে কিন্তু যান। একেবারে কাকদ্বীপ থানার অন্তর্গত একটি এলাকাতে ওই আইনজীবীর চেম্বার, এবং সেই আইনজীবীর চেম্বারে যাওয়ার পর তিনি যেরকম স্বাভাবিক নিয়মে যেরকম কাজ করেন সেরকম কাজ করেছেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তারপর বিকেল নাগাদ হঠাৎ তার দেহ ঝুলতে দেখে আশেপাশে যারা ওখানে লোকজনরা ছিল, তারা তার যে দেহ কিন্তু একেবারে ঝুলতে দেখা যায় এবং তারপর কাকদ্বীপ থানায় খবর দেওয়া হয়। কাকদ্বীপ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং তাকে কিন্তু কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এরপর কিন্তু যখন পরিবারের সঙ্গে যখন কথা বলে দেখা গেল, তারা কিন্তু যেটা বলছেন, ওই যে লয়ের ছাত্রী, তিনি প্রায় 1 বছর ধরে ওই আইনজীবীর কাছে কিন্তু তিনি কাজ করতেন এবং তার যে ব্যাগ, সেই ব্যাগ থেকে কিন্তু একটা চিঠি কিন্তু উদ্ধার হয়েছে। যে সেখান থেকে সেই চিঠি সূত্র ধরে তারা যেটা বুঝতে পারছেন যে এই যে তার যে মেয়ে এবং তার যে আইনজীবী রয়েছে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছিল কোনো একটা জায়গা থেকে। একেবারে তারপরেই কিন্তু কাকদ্বীপ থানায় একটা ওই আইনজীবীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে কাকদ্বীপ থানার পুলিশ এই ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে এবং হাসপাতালে যে আজকে কিন্তু ময়নাতদন্ত হবে এবং তারপর ময়নাতদন্তের রিপোর্ট এলে কিন্তু তারপর বোঝা যাবে কী পরিস্থিতি বা কী ঘটনা ঘটেছিল। তবে এখনও পর্যন্ত কিন্তু ওই আইনজীবীর সঙ্গে আমরা কিন্তু দেখা করতে পারিনি, তিনি কোথায় আছেন সেটাও কিন্তু জানা নেই। তবে পুলিশ, কাকদ্বীপ থানার পুলিশ এই ঘটনাকে নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। রুমে আমার মেয়ে ঝুলন্ত অবস্থায়, এটাই দেখেছি। আর সিসিটিভি ফুটেজটা আমি দেখতে পাইনি। ঘরে সবে খেয়ে দিয়ে বসছি, 4:10 আমাকে লোক ফোন করলো, যেখানে আসো, খুব এমার্জেন্সি আছে। তাকে জিজ্ঞেস করলাম কী কারণ বলো, সে বলে এখানে এলে দেখতে হবে। আপনারা কি আইনজীবীকে সন্দেহ করছেন? হ্যাঁ। দিদি হচ্ছে ল নিয়ে পড়ছে, ওখানে একটা উকিলের কাছে, মনোহর আলম যার নাম, তার কাছে দিদি ওখানে প্রায় দিন যায়। সকাল 7:30 নাগাদ যায়, আবার বিকাল 6:30 নাগাদ ফিরে আসে। এই বছরের জানুয়ারি মাস থেকে প্র্যাকটিস করছে। আইনজীবীর সাথে কিছু হয়েছিল কি না হয়েছিল আমরা কিছুই জানি না, কিন্তু আমরা কিছু চিঠি পেয়েছি ঘর থেকে, সেটাই আমরা এখন দেখছি। আমরা ওনার প্রতি কেস করতে চাই। চিঠিতে লেখা আছে যে অনেক গোপন কথা লেখা আছে, যে ওখানে আইনজীবীর নাম লেখা আছে।